এই কেসটাতে ভবিষ্যৎবাণী করার মহিলা আমাদেরকে ভয় পেয়ে গেল। ও একজন মাকে বলল, আমি একটা বেড়াল দেখতে পাচ্ছি যেটা তোমার পক্ষে আর তোমার মেয়ে জাহ্নবীর পক্ষে খুব সাংঘাতিক হবে। যেই মুহূর্তে ওনার কথা শেষ হলো তখন উনি হঠাৎ করে একটা বেড়ালকে দেখলেন। সেই মহিলা এটা দেখে খুবই চিন্তায় পড়ে গেলেন। পরের দিন যখন এই মহিলা একটা জুয়েলারি শপে পৌঁছলেন তখন উনি দেখলেন যে এটা আমি আপনাদের বলতে পারবো না, কিন্তু এটা আমি ভাবতে শুরু করলাম যে ওই ভবিষ্যৎবাণী করা মহিলা এটা জানলো কি করে যে কি হতে চলেছে। তারপরে ওই বেচারি মা যখন তার নিজের মেয়েকে ফোন করার চেষ্টা করেছিল তখন জানা গেল যে, ছেড়ে দিন, আপনারা নিজেরাই দেখুন। কি হয়েছে কবিতা? তোমাকে খুব চিন্তিত লাগছে। আগে তো কিছু না জিজ্ঞেস করতেই সবকিছু বলে দিতে, তাহলে আজকে কি হয়েছে বলো কবিতা। আমি আমার মেয়ে জাহ্নবীকে নিয়ে খুব চিন্তিত। কি হয়েছে জাহ্নবীর? ও আমার কথাই শোনে না। ২৬ বছর হতে চলল আর এখনো আইবুড়ো হয়ে রয়েছে, বিয়েই করতে চায় না। আমি ক্রিস্টাল বলে দেখছি। সেই জন্যই তো তোমার কাছে এসছি। তুমি এমন কিছু করো যাতে ও বিয়ের জন্য রাজি হয়। দেখছি ওর ভবিষ্যৎ কি বলছে। ক্রিস্টাল বল, ওর ভবিষ্যৎ দেখাও। বলো বলো ওর ভবিষ্যৎ বলো, ভবিষ্যৎ বলো, ভবিষ্যৎ বলো, বলো বলো ভবিষ্যৎ বলো, বলো ভবিষ্যৎ। ও এ কি হচ্ছে? কি হলো? কি হয়েছে? কবিতা, তোমার মেয়ে জাহ্নবীর খুব বড় বিপদ আছে সামনে। বিপদ? কিরকম বিপদ? আমি একটা বিড়াল দেখতে পাচ্ছি যেটা তোমার আর তোমার মেয়ে জাহ্নবীর উপর খুব বড় বিপদ আনবে। বিড়াল? কি বিড়াল? তুমি কোন বিপদের কথা বলছো? এটা তো আমি বলতে পারবো না, কিন্তু যদি তুমি কোনো বা তোমার মেয়ে কোনো বিড়াল দেখতে পায় তাহলে তোমার মেয়ে জাহ্নবীর পক্ষে ও একটা বড় বিপদ ডেকে আনবে। মনে রেখো, মনে রেখো তুমি বিড়াল যেন না দেখতে পাও। কোনো উপায় আছে যাতে আমি আমার মেয়েকে বাঁচাতে পারি? তোমার মেয়ে জাহ্নবীকে বলো কিছুদিন ঘরেই থাকতে, বাইরে যেন না যায়। বাইরে যাবে না? হে ভগবান, এই ৩-৪ দিন আগেই আমার আর জাহ্নবীর মধ্যে ঝগড়া হয়ে গেছে, আরো ও রাগ করে গোয়া চলে গেছে। জাহ্নবী, তুমি কেন ফোনটা তুলছো না? এখন তোমাকে কি করে বলি যে দিশা তোমার সম্পর্কে কি কি বলেছে? যদি সবকিছু সত্যি হয়ে যায়। জাহ্নবী ফোন তোলো, জাহ্নবী ফোন তোলো। কালো বিড়াল। মা, দেখো কে এসেছেন। এসিপি স্যার, নমস্কার। নমস্কার। আসুন না, ভেতরে আসুন, বসুন। আপনার লাড্ডু পাঠানোর জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ তো আমাদের দেওয়া উচিত স্যার। আজকে আপনার জন্যই তো আমার রোহিত এতটা। না না, এটা এমন কিছু ব্যাপার নয়। আপনি বসুন না, বসুন। না না, আমার মনে হয় আপনাদের খাওয়ার সময় চলে এসেছি। আমি বাইরে বসছি। আরে আপনি কি বলছেন? একটু আমাদের সঙ্গে খেয়ে যান না। প্লিজ। স্যার, আপনি যদি আমাদের সঙ্গে খাবার খান আমরা খুব খুশি হব। প্লিজ খান না আমাদের সাথে খাবার। আসুন। স্যার বসুন না স্যার, প্লিজ স্যার, একটুখানি। বসুন স্যার। আপনারা তো, তুমি রোহিতের ছোট বোন? হ্যাঁ স্যার। বাড়িতে আর কে কে আছেন? স্যার ঠাকুমা আছে, ঘরের মধ্যে আছে, অসুস্থ স্যার। আর বাবা আছে। হ্যাঁ, তোমার বাবা কোথায়? দেখতে পাচ্ছি না তো। বাইরে গিয়েছেন নাকি?
আগে উনি বাইরে আছেন, আপনি খাবার খান না। আচ্ছা, এমনিতে রোহিতের বাবা কি কাজ করেন? কি হচ্ছে? আসলে উনি জেলে আছেন। জেলে আছেন? কেন? চুরি করেছিলেন উনি। কি করতেন? ঘরে খাবারের জন্য কিচ্ছু ছিল না, ব্যাস এক ওয়াচম্যান ধরে ফেললো। তোমার বাবার নামটা কি? ওনার নাম মিস্টার হরিশ। হরিশ? ওনার কোনো ফটো আছে? হ্যাঁ স্যার, 1 মিনিট। আচ্ছা বলুন তো কি হয়েছিল? ছোট্ট একটা অপরাধ আর আর 5 বছরের সাজা। 5 বছরের জেল ছোট একটা চুরির জন্য? আসলে ঝগড়া হয়ে গেছিল আর সেই জন্য কারোর চোট লেগে গেছিল, ব্যাস শুধু এই জন্যই। কবে কবে হয়েছিল শাস্তি? 3 বছর হয়ে গেল। স্যার এই যে, ইনিই তোমার বাবা? আরে ওয়াচম্যান এখনো আসেনি কেন? ওয়াচম্যান, ওয়াচম্যান, এখন পর্যন্ত দোকানটাও খোলেনি। তালাটা কেন খোলা? স্যার সবকিছু শেষ হয়ে গেছে, পুরো দোকানটা লুটে নিয়েছে আমার, আমি পুরো শেষ হয়ে গেছি। কবিতা দেবী, কত টাকার জিনিস চুরি হয়েছে? 2-3 কোটি টাকার হবে, আর আমার ডিজাইনার জুয়েলারি গুলোও চলে গেল। স্যার, হ্যাঁ দয়া, একটু আসবেন এদিকে। এই দেখুন স্যার, অ্যালার্ম সিস্টেম। কেউ চুরির আগে অ্যালার্ম সিস্টেমটা বন্ধ করেছিল। তার মানে হলো এটা যে করেছে সে জানতো যে অ্যালার্মের সুইচটা বন্ধ কি করে করতে হয়। হ্যাঁ স্যার, এতে যে সুইচটা আছে তার উপরে কোডও লাগানো আছে, এই দেখুন স্যার। তার মানে দাঁড়াচ্ছে স্যার, কেউ যদি এই কোড নাম্বারটা টাইপ করে তবেই অ্যালার্ম সিস্টেমটা অফ বা অন হবে। কবিতা দেবী, আপনি জানেন তো যে আপনার দোকানে অ্যালার্ম লাগানো আছে? কিন্তু অ্যালার্মটা কেন বাজলো না? অ্যালার্মটা বাজেনি কারণ কেউ অ্যালার্ম সিস্টেমটা বন্ধ করে দিয়েছিল। হোয়াট? আপনি ছাড়া আর কে কে জানে দোকানের অ্যালার্মের ব্যাপারে আর চাবির ব্যাপারে? শুধু আমি আর আমার মেয়ে জাহ্নবী জানে। জাহ্নবী? আচ্ছা, যেই কাজটা করেছে সে দোকানের চাবির ব্যাপারে আর দোকানের অ্যালার্মের ব্যাপারে ভালো করেই জানে। কবিতা দেবী, আপনার মেয়ে জাহ্নবী কোথায়? আমরা ওর সঙ্গে দেখা করতে পারি? মানে আপনাদের কি মনে হয় যে এসব জাহ্নবী করেছে? আরে না না, এমনি। জাহ্নবী এসব কেন করবে? এইসব কিছু তো ওরই। হ্যাঁ সেটা তো ঠিক, কিন্তু সে কোথায়? ও 2-4 দিন হলো গোয়া গেছে। গোয়া গিয়েছে? কখনো কখনো মানুষ কি করে কেউই বলতে পারে না। না, কিন্তু আমি জানি এসব কে করেছে। আপনি জানেন? কে করেছে? বিড়াল। বিড়াল? কি যাতা বলছেন আপনি? হ্যাঁ, বিড়াল। কিন্তু একটা বিড়াল টুলের উপর না উঠে দরজাটা খুললো কি করে? ফেডেক্স, তাহলে আপনি বলতে চাইছেন যে বেড়াল আপনার ওয়াচম্যানকে খুন করেছে আর দোকানও লুট করেছে? কালকে বিড়াল আমার রাস্তা কেটেছিল আর দিশা আমাকে বলেছিল যদি আমি বিড়াল দেখি কিছু খারাপ হবে, আর তাই হয়েছে। দিশাটা আবার কে? দিশা একজন জ্যোতিষী, আর ও যা বলে সবকিছু সত্যি হয়, আর তাই হয়েছে। বিড়াল আমার সবকিছু বরবাদ করে দিল। স্যার, এই জ্যোতিষী একমাত্র জানতো যে এখানে চুরি হতে পারে। মেয়েটা জাহ্নবী, এদিকে জ্যোতিষী আর একটা বেড়াল। দেখতে হবে জ্যোতিষীটা কে। আমার মাথায় এটাই আসছে না যে তুমি আমার কথা কেন শুনছো না।
তুমি এসব কি শুরু করেছো বলো তো? বন্ধ করো এই সমস্ত জিনিস। সাগর, আমি আজ পর্যন্ত তোমার কোনো কাজে বাধা দিইনি, তাহলে তুমি কেন আমার কাজে এইভাবে বাধা দিচ্ছ? আমার এই কাজ খুব পছন্দের কাজ। এটা কোনো কাজ? হ্যাঁ, এসব কিছু ভণ্ডামি। আমার ছেলে খানিকটা রেগে আছে, আই এম সরি। না না, এটা সব ছেলেরই এক প্রবলেম। আপনি একে দেখুন না, এ আমার ছেলে। স্যার প্লিজ চুপ। ও আপনাকে স্যার বলে? আরে আরে, এ বলছে যে অনেক বছর থেকে আর্মিতে চাকরি করেছে না, এই জন্য ওর অভ্যাস হয়ে গেছে সবাইকে স্যার বলে ডাকা। স্যার প্লিজ চুপ করে থাকো। আরে আমাকে একটু জিজ্ঞেস করতে দাও। আরে এর বিয়ে হচ্ছে না, বুঝতেই পারছি না। এত বড় হয়ে গেছে তবু কেন এর বিয়ে হচ্ছে না? বড় হয়ে গেছে কিন্তু কিউটও আছে। এরকম চোখ বন্ধই রাখে নাকি? দেখুন, এর চোখের ব্যাপার ছাড়ুন, এর বিয়ে কেন হচ্ছে না সেটা দেখুন। এসিপির মতো বাপ্পাবার থেকে আত্মহত্যা করে নেওয়া ভালো। কি বললে? পাগল হয়ে গেছে আর্মির চাকরি ছেড়ে, তবু কোনো মেয়ে খুঁজে পাচ্ছি না, বুঝে উঠতে পারছি না কি করব। সত্যি খুব দুশ্চিন্তার বিষয়, কিন্তু আপনারা চিন্তা করবেন না, আমি আপনাদের সাহায্য অবশ্যই করব। একবার যদি এর বিয়ে হয়ে যায় না, তাহলে আমি নিশ্চিন্তে রিটায়ার করতে পারবো। আপনার সমস্যাটা কোথায়? আমি তো আপনার থেকে হাত খরচা চাই না। দেখেছেন? বিয়ের আংটি? এই লোকেরা এখানে? আচ্ছা, আমি বলছি। ক্রিস্টাল বলো গোপন কথা। রহস্য বলো। ঠিক পরিষ্কার দেখা যাচ্ছে না, এখানে কিছু মিথ্যে দেখাচ্ছে। মিথ্যে মিথ্যে মানে? কিছু লুকিয়ে আছে, আমি ভিতরে গিয়ে দেখছি। স্যার এই আপনি কি করছেন স্যার? আমার সংসারটা কেন এভাবে ভেঙে দিচ্ছেন স্যার? আমাকে এটা দেখতে হবে এখানে কি হচ্ছে, বুঝেছ? এই মহিলা জানতে পারলো কি করে যে ডাকাতি হতে চলেছে? আরে স্যার কিন্তু আমি কেন? ভেতরে গিয়ে দেখো কি হচ্ছে। তাড়াতাড়ি যাও, যাও। পালিয়ে গেছে স্যার, উনি তো পালিয়ে গেছেন স্যার। চলে গেছে? হ্যাঁ স্যার, পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছে স্যার। পেছনে দরজা দিয়ে পালিয়েছে? মানে ধরা পড়ার ভয় পালিয়ে গেছে? হ্যাঁ? কত দূর পালাবে? হ্যালো, আমি আমি তো আমি তো এসিপি সাহেবের বিয়ের ব্যাপারে কথা। কি বললে? না না না, আপনার বিয়ের কথা না। তোমায় কে বললো? কি ফোন এসেছিল? কার? হ্যালো হ্যালো, কি হচ্ছে? আমি মরে গেলাম স্যার, মরে গেলাম। আজ থেকে আমার খাটটা অফিসেই বসিয়ে দিন স্যার, আমি বাড়ি যেতে পারবো না। কেন? স্যার ওয়াইফ জানতে পেরে গেছে যে আমার বিয়ের কথাবার্তা চলছে। কে বলেছে? আমাদের অফিসেরই কেউ একজন বলেছে নিশ্চয়ই। স্যার, বিয়ের কথাই তো শুধু বলেছিলেন, বিয়ে তো আর করেননি। দেশের জন্য তো আমাদের আত্মবলিদান পর্যন্ত দেওয়া উচিত। হ্যাঁ, দিতে হয় আত্মবলিদান, কিন্তু কিন্তু আমার বউটার বলিদান কেন দিচ্ছ? হ্যাঁ, ও তো আমাকে বাড়িতেও ঢুকতে দিচ্ছে না। আরে ফ্রেডি, এসিপি স্যারই বা কি করতেন? হ্যাঁ, কাউকে তো ছেলে বানিয়ে নিয়ে যেতে হতোই। আরে কেস সলভ করার জন্য অনেক কষ্ট করতে হয় রে ভাই। হ্যাঁ জানি, অনেক কষ্ট করতে হয়, কিন্তু আমাকে নিয়ে যাওয়ার কি দরকার ছিল? বিবেককে নিয়ে যেতে পারতো। ফেডরিক্স,
বিবেককে দেখে কে বলবে যে ওর বিয়ে হচ্ছে না? হ্যাঁ, আর ও দেখতেও কত স্মার্ট। ও স্মার্ট আর আমি গাধা? স্যার, আমি সবাইকে এটা জানাতে চাই যে প্রথম বিয়ে আমার হয়েছিল। কিছু লোক তো এখনো বউ খুঁজছে। স্যার, অভিজিৎ স্যারকে কেন নিয়ে গেলেন না? আমি কি বলছিস? ফেডেক্স, আমার এটা জানার দরকার ছিল যে ওই মহিলা আগে থেকে কি করে জানতে পারলো যে কিছু খারাপ হতে চলেছে, ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। স্যার গিয়ে অ্যারেস্ট করে নি। এই কাবেরী আর লাবণ্য মিলে একটু পুজো করলে সব বলে দেবে ও। আমি তো আমার জালে ওকে ফাঁসানোর চেষ্টা করেছিলাম, কিন্তু পালিয়ে গেছে ও। স্যার, যেখানে ডাকাতি হয়েছিল ওখানে তো বাইরের কারোর আঙুলের ছাপ পাওয়াও যায়নি, তালাও ভাঙা হয়নি। খুনি বেশ কায়দা করেই গিয়েছিল স্যার। আর ওই অ্যালার্মের সুইচও এমনভাবেই লাগানো ছিল যে কোনো বাইরের লোক দেখতেই পাবে না ওটা। স্যার দেখে তো মনে হচ্ছে কাজটা কোনো ভিতরের লোকেরই। মানে স্যার, এই যে দিশা ভবিষ্যৎবাণী করে, ও এর সাথে জড়িয়ে নেই তো? আরে তা নয় তো কি, তাহলে ও জানতে পারলো কি করে যে কি হতে চলেছে? আর স্যার ওই বিড়াল রাস্তা ক্রস করেছিল। আরে ওসব বেড়াল টেড়াল ছাড়ো তো লাবণ্য, আমরা জোর করে বেচারা জানোয়ারদের ওপর দোষ চাপাচ্ছি। ওই বেড়ালটা রাস্তা কাটলো আর খুন হয়ে গেল। ননসেন্স। বাট স্যার, যে বিড়ালটা রাস্তা ক্রস করেছিল সেই বিড়ালটাকে ওই দিশা আবার পাঠায়নি তো? একে সংযোগ বলে লাবণ্য, কোইন্সিডেন্স, বুঝেছো? স্যার, তুমি আর কাবেরী ওই ব্যাংকে যাও। কোন ব্যাংকে স্যার? ওখানে ওই কবিতার ব্যাংকে, যেখানে খুন হয় আর ডাকাতি হয়েছে। গিয়ে দেখো ও কোনো লোন টোন নিয়েছে কিনা, নাকি কোনো ইন্স্যুরেন্স করিয়েছে কোটি টাকার। ইয়েস স্যার। মানে স্যার এই ইন্স্যুরেন্সের জন্য খুন আর রবারি করা হয়েছে? হতে পারে অভিজিৎ, হতে পারে। এমন কি হলো সিআইডি কে আমাদের ব্যাংকে আসতে হলো? ম্যানেজার বাবু, আপনাদের একজন কাস্টমার আছেন, মিসেস কবিতা। আমরা ওনার ব্যাপারে কিছু জানতে চাই। এসিপি স্যার নিশ্চয়ই বলেছেন যে ওনার কান্দিভ্যালিতে একটা জুয়েলারি শপ আছে। হ্যাঁ, এসিপি সাহেব বলেছিলেন। এক মিনিট। মিসেস কবিতা, হ্যাঁ, ওনাদের একটা জুয়েলারি শপ আছে, যেটা উনি আর ওনার মেয়ে জাহ্নবীর নামে। ওই জুয়েলারির দোকানেতেই একটা ডাকাতি হয়ে গেছে। ডাকাতি কবে হয়েছে? আমরা তো কিছুই জানি না। ডাকাতির সঙ্গে সঙ্গে একটা খুনও হয়ে গেছে। হে ভগবান, এটা কি করে হলো? আপনি কি এটা বলতে পারবেন যে ওরা ওদের দোকানের কোনো ইন্স্যুরেন্স করিয়েছেন কিনা? নিশ্চয়ই উনি ওনার দোকানের খুব বড় একটা ইন্স্যুরেন্স করিয়ে রেখেছেন। কবিতা দেবী কি কোনো কাগজ পাঠিয়েছে আপনাদের এখানে ইন্স্যুরেন্সের টাকার জন্য? আগে না, কবিতা দেবী তো ইন্স্যুরেন্সের কোনো পেপার আমাদের দেননি। কিন্তু একটা কথা তো আমাদের খুব অদ্ভুত লেগেছে। আপনি যখন বললেন একটা খুন হয়েছে, তাহলে তো নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। কেন, কি হয়েছে স্যার? জাহ্নবী একটা লেটার পাঠিয়েছিল যে উনি ওনার বাড়িটাকে বন্ধক রাখতে চান। বাড়ি বন্ধক রাখতে চায়? কিন্তু কেন? কি জানি, আজকে ওনার ফোন এসেছিল, জিজ্ঞাসা করছিল যে কি কি করতে হবে, কি কি পেপারস লাগবে, এইসব। ও, আমাদের প্রথম থেকে সন্দেহ ছিল যে দোকান যে লুট হয়েছে এটা বাড়ির কারোরই কাজ হবে। আর এখন এই জাহ্নবী ম্যাডাম বাড়ি বন্ধক রাখতে চাইছেন। এসব কি বলছেন আপনারা? এসব কিছু মিথ্যে। জাহ্নবী এরকম কিছুতেই করতে পারে না। আপনারা আবার চেক করুন। এরকমই হয়, রাগে চোটে লোকজন কিছু বুঝতে পারে না। ব্যাংকের ম্যানেজার আমাদেরকে নিজেই কথাটা বলেছেন। ব্যাংক ম্যানেজার নিজে বলেছে? এ নিন, কথা বলুন ম্যানেজারের সাথে, করুন ফোন। না, আমার জাহ্নবী এরকম কিছুতেই করতে পারে না। দেখুন কবিতা দেবী, টাকার জন্য যে কেউ যা খুশি করতে পারে। ওকে তো ফোনেও পাচ্ছি না, নাহলে আমি নিজেই জিজ্ঞেস করতাম। সমস্ত জুয়েলারি নিয়ে পালিয়েছে। আপনারা কি চোর ছাড়া কিছু দেখতে পারেন না? আরে কি করব, সারাদিন আমরা চোর ডাকাত আর খুনিই তো পাই। কবিতা দেবী, আপনার যদি আমাদের মুখগুলো পছন্দ না হয় আমরা চলে যেতে পারি, কিন্তু যাওয়ার আগে আমরা জাহ্নবীর বেডরুমটা দেখতে চাই, চেক করতে চাই। পারি কি? কোথায় বেডরুমটা? কিন্তু আপনারা ওর ঘরে কি দেখতে চান? এটাই দেখতে চাইছি আমরা যে জাহ্নবী নিজের দোকান থেকে জুয়েলারি চুরি করলো কেন। লাবণ্য, চলো। দেখুন কবিতা দেবী, আপনাকে জ্বালাতন করার কোনো ইচ্ছে আমাদের নেই। আমরা তো শুধু এটা দেখতে চাই যে আর আপনি আবার কাটা ঘায়ে নুনের ছেটা দেবেন না। আর আপনারা একটা জায়গায় আটকে গেলে ছাড়েন না নাকি? আগে হ্যাঁ স্যার, কাবার্ড একদম খালি, কোনো ড্রেসও নেই, কোনো জিনিসও নেই।
স্যার পুরো ঘর খালি স্যার, ড্রয়ার কাবার্ড সব খালি, সব জিনিস নিয়ে পালিয়েছে জাহ্নবী। পালিয়ে গেছে ও? স্যার ও কোনো গোয়া টোয়া যায়নি, ও তো একেবারে পালিয়েছে এখান থেকে স্যার। স্যার একটা বিড়াল রাস্তা কাটার ফলে এত কিছু হতে পারে স্যার? ফেডরিক্স, দ্বিতীয়বার যদি এই কথা বলো না তাহলে মনে রাখবে। দা অভিজিৎ, জাহ্নবীর সেলফোনের উপর নজর রাখো। যেই ও ফোন অন করবে আমরা জানতে পারবো ও কোথায় লুকিয়ে বসে আছে। আরেকটা কথা, ওর কাছে ওর ক্রেডিট কার্ড আছে। ব্যাংকের লোকদের বলো যে ইন্ডিয়াতে যে কোনো জায়গায় ও যদি ক্রেডিট কার্ড ইউজ করে কিছু কেনাকাটা করে তাহলে যেন ওরা ইনফর্ম করে। দেখি কোথায় লুকিয়ে বসে আছে ও। স্যার ও যদি এখন ইন্ডিয়ার বাইরে কোথাও চলে যায়? অভিজিৎ, মনে পড়ে ওই ছেলেটাকে যে পকেট মারার চেষ্টা করেছিল? হ্যাঁ, ওই রোহিত নাম ছিল তোর স্যার। হ্যাঁ হ্যাঁ, রোহিত। ওর বাড়ি গিয়েছিলাম আমি। ওখানে গিয়ে জানলাম ওর বাবা জেলে। তাহলে তো ওদের অবস্থা খুবই খারাপ স্যার। হ্যাঁ, খুব খারাপ অবস্থা। খাবার দাবারও ঠিক মতো জোটে না। স্যার ও জেলে কেন গেছে? অপরাধী? হ্যাঁ, অপরাধী। এই ওপরওয়ালা না জানি কত রকমের খেলা খেলে। একটা ছেলে রাস্তায় আমার পকেট মারার চেষ্টা করে, আমি ওকে ধরে ফেলি। তারপরে আমি জানতে পারি ওর বাবাকে আমি নিজেই জেলে পাঠিয়েছিলাম। আপনি ধরেছিলেন স্যার? হ্যাঁ দয়া, আমি একটা অনেক বড় চুরির চক্করে। যখন ছেলেটার বাড়িতে আমি গেলাম তখন ওদের অবস্থা দেখে আমার খুব কষ্ট হলো। একবেলার খাবারও ওদের ঠিক মতন জোটে না। কিন্তু স্যার এতে আপনার কি দোষ? না অভিজিৎ, আমার দোষ নয়, কিন্তু এমনিতেই এটা মনে হলো। যখন কোনো ক্রিমিনালকে আমরা ধরি তারপর জেলে পাঠাই, তখন ওর বাড়ির লোকের পরিস্থিতি যে কি হতে পারে সেটা আমরা ভাবি না। তার মানে স্যার আমরা কাউকেই ধরবো না? লোক ক্রাইম করে যাবে আর আমরা এরকম চুপচাপ বসে থাকবো? স্যার এই লোকগুলোরও তো একটু ভাবা উচিত ক্রাইম করার আগে যে ওদের পেছনে ওদের পরিবার আছে। আচ্ছা, এরকম নয় তো। আমি এই ছেলেটার বাবাকে জেলে পাঠিয়েছি আর তার জন্য ছেলে চোর হয়ে গেছে? স্যার আপনি এরকম কেন ভাবছেন? আপনি সবসময় আমাদের শিখিয়েছেন যে অপরাধী যেই হোক না কেন, আমাদের আত্মীয় স্বজনও হোক না কেন, তাকে গ্রেপ্তার করো আর শাস্তি দাও। তারপর আপনার মনেই এরকম ঝড় তুফান চলছে স্যার। হ্যালো। আচ্ছা, কোথায়? ওকে ওকে ওকে, থ্যাঙ্কস স্যার। জাহ্নবী কোথায় কোথায় ঘুরছে আমরা খোঁজ পাওয়া শুরু করেছি। কিছুক্ষণ আগেও কিছু জিনিস কিনেছে ক্রেডিট কার্ড দিয়ে। ক্রেডিট কার্ড দিয়ে? এই নিন। এক্সকিউজ মি, আমরা সিআইডি থেকে আসছি। সিআইটি? আগে হ্যাঁ, আমরা একটা ক্রেডিট কার্ড চুরির খোঁজ করছি। কার্ড চুরি করবার গ্যাং নাকি? হতেও পারে আবার নাও হতে পারে, তবে একটা খুন হয়ে গেছে। আমরা ফেঁসে যাব না তো? আরে না না, আমরা ব্যাংক থেকে ফোন পেয়েছিলাম আপনাদের দোকান থেকে ওই কার্ড দিয়ে কিছু কেনা হয়েছিল। কার্ডের নাম্বারটা হচ্ছে 0011 0011 9572 1977 0000। হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলেছেন। 1.5 ঘন্টা আগে এখানে কেনাকাটা করা হয়েছিল। গুড। এবারে বলুন ওই মেয়েটি কি কিনেছে? মেয়ে? হ্যাঁ, একটা মেয়ে। এই কার্ড ওই মেয়েটারই। ক্ষমা করবেন স্যার, ওই কার্ড দিয়ে কোনো মেয়ে নয়, আসলে একটা ছেলে কেনাকাটা করেছিল। একটা ছেলে? বড় অদ্ভুত লোক তো আপনি। তুমি ঠিক করে দেখেও নিলে না যে কার্ডটা কার? এই জন্যই তো লাখ লাখ টাকার চুরি হয়ে যায়। আমাকে ক্ষমা করবেন, আই এম সরি। এত ভিড়ের মধ্যে খেয়াল ছিল না। আচ্ছা চলো এবারে এটা বলো যে ওই ছেলেটা দেখতে কেমন ছিল? ফর্সা মতন, হাইটটা ওর 5 ফুট 10 ইঞ্চি মতো। বয়স কত ছিল ওর? এই ধরে নিন 25-26 বছরের হবে। আচ্ছা, ও এখান থেকে কি কি কিনেছিল? আগে একটা সালোয়ার কামিজ। সালোয়ার কামিজ? সালোয়ার আর কামিজ? দা মনে হচ্ছে ও জাহ্নবীর জন্যই এখান থেকে সালোয়ার কামিজ কিনেছে। ও নিজে চুপ করে বসে রয়েছে আর ওকে এখানে পাঠিয়ে দিয়েছে। আমার মনে হচ্ছে ওরা দুজনে মিলেই এই ডাকাতিটা করেছে। স্যার ওর মা তো বলছিল যে ওর আদৌ কোনো বয়ফ্রেন্ডই নেই, আর এইখানে ও ঘোরাঘুরি করছে একটা বয়ফ্রেন্ডের সাথে। বয়ফ্রেন্ড নেই? দয়াই সব বয়ফ্রেন্ডসই লুকিয়ে বসে থাকে আর মেয়েগুলোকে ফাঁসিয়ে দেয়। স্যার সব বয়ফ্রেন্ডরা একরকম হয় না স্যার। ঠিক আছে দয়া,
এ সব কিছু ওরা দুজনে মিলেই করেছে। প্রথমে ওয়াচম্যানকে মেরেছে, তারপর চুরি করেছে, আর তারপরে কিন্তু স্যার জাহ্নবীর এসব করার কি দরকার? এই সমস্ত প্রপার্টি তো ওরই পাওয়ার কথা। বয়ফ্রেন্ড দয়া, বয়ফ্রেন্ড। ওই বয়ফ্রেন্ডকে খোঁজো। স্যার কপাল ভালো আপনার কোনো মেয়ে নেই স্যার, না হলে আপনি ওর বয়ফ্রেন্ডে তো 12টা বাজিয়ে দিতেন। দয়া, যদি আমার বাচ্চা থাকতো না, তাহলে আমি ওকে ফুলের মতো মানুষ করতাম, পড়াতাম, শেখাতাম, আর একজন ভালো মানুষ তৈরি করতাম। চলো কবিতার বাড়ি গিয়ে দেখি। ওর কাছে গিয়ে জানতে পারবো যে জাহ্নবীর বয়ফ্রেন্ডটা কে। কবিতা দেবী, আমরা এক্ষুনি জানতে পারলাম যে আপনার মেয়ে জাহ্নবীর একটা বয়ফ্রেন্ড আছে। জাহ্নবীর বয়ফ্রেন্ড? আগে হ্যাঁ, বয়ফ্রেন্ড। যদি ওর কোনো বয়ফ্রেন্ড থাকতো তাহলে নিশ্চয়ই বলতো। আমি তো ওকে কবে থেকে বলছি বিয়ে করার জন্য। দেখুন, ওর বয়ফ্রেন্ড আছে, আর ও জাহ্নবীর ক্রেডিট কার্ডটাও চুরি করে নিয়েছে, আর চুরি করার পর কিছু কিনেওছে। ক্রেডিট কার্ড চুরি করে আগে নিয়েছে? হ্যাঁ, এখন আমরা এটা জানি না যে ও জাহ্নবীর সঙ্গে আছে নাকি ওকে ছেড়ে চলে গেছে। কবে হলো এইসব? এক্ষুনি আমরা জানতে পেরেছি। কিন্তু ক্রেডিট কার্ড কোথায় ইউজ হয়েছে কিছু জানতে পেরেছেন? এই শহরেই ব্যবহার হয়েছে। এই শহরে? তার মানে জাহ্নবী এখানেই আছে, শহরের বাইরে যায়নি? হয়তো। হ্যালো, হ্যাঁ, কোথায়? ঠিক আছে, ওকে, আমরা পৌঁছচ্ছি। স্যার, বড়িবেলির পাশে জঙ্গলে একটা পোটলা পাওয়া গেছে। দেখে মনে হচ্ছে যে ওর মধ্যে একটা লাশ আছে। লাশ? সাবধানে ফ্রেডি, ব্যাগ যেন নষ্ট না হয়। মাই গড, এ তো জাহ্নবী। সাবধানে লাবণ্য, সাবধানে বের করো ওকে বাইরে। ওর পাটা ধরো, হ্যাঁ তোলো। স্যার মনে হচ্ছে রিগর মর্টিস সেট করেছে স্যার, বডি আবার আলগা হয়ে গেছে স্যার। মনে হচ্ছে 8-10 ঘন্টা আগে মৃত্যু হয়েছে। স্যার, এই হাতে দড়ি বাঁধার চিহ্ন রয়েছে, এখানে পায়েও আছে। মনে হচ্ছে অনেকক্ষণ ধরে একে বেঁধে রাখা হয়েছিল। এই দেখো, এর মুখের ওপর অনেক আঘাতের চিহ্ন রয়েছে। মনে হচ্ছে একে অনেক টর্চার করেছে। স্যার, হয়তো ওর বয়ফ্রেন্ড ওকে টাকার জন্য খুন করেছে। হ্যাঁ, হতে পারে। স্যার, হ্যাঁ স্যার, এই ব্যাগটা অনেক কিছু বলতে পারবে। যদি জানা যায় যে ব্যাগটা কোথা থেকে এসেছিল, আমরা খুনি অবধি পৌঁছতে পারি। হ্যাঁ, অভিজিৎ, এর বয়ফ্রেন্ড চুরি করতে জাহ্নবীকে ব্যবহার করেছে, আর যেই মুহূর্তে ওর কাজ শেষ হয়ে গেছে, জাহ্নবীকে খুন করে দিয়েছে। মানে জাহ্নবীও মিশেছিল। দোকান লোটার পর ওকে রাস্তা দিয়ে সরিয়ে দেয়। বুঝে উঠতে পারছি না আজকাল কি যুগ পড়লো। একের পর এক ভয়ঙ্কর নৃশংস ঘটনা সামনে চলে আসছে। এখন যদি আমরা বলি তাহলে লোকে বলবে এসব পুরনো চিন্তা ভাবনা আপনার। আরে লোকে যা বলছে বলুক না, তোমার যা বলার আছে বলো। শালুকে, আজকালকার যুগের ছেলে মেয়েদের যা ভালোবাসা না, সব মিথ্যে। প্রথম দিকেই ঠিক ছিল, অ্যারেঞ্জ ম্যারেজ। কম করে এটা বোঝাতো যেত যে বিয়ে কার সাথে হচ্ছে। কিন্তু স্যার, লাভ ম্যারেজে প্রবলেমটা কি? প্রবলেম আছে, নিশ্চয়ই প্রবলেম আছে। অনেক ক্ষেত্রে প্রেমিকা জানেই না যে প্রেমিকের ব্যাকগ্রাউন্ড কি, আর কখনো কখনো ছেলেরাও ফেসে যায়। আর এই বেচারিকেই দেখো, একে তো তার বয়ফ্রেন্ডই ফাঁসিয়েছে। একে দিয়েই নিজের জুয়েলারি শপে চুরি করিয়েছে, আর তারপরেই ওর বয়ফ্রেন্ড ওকে খুন করে দিয়েছে। না স্যার, হয়তো এটা হয়নি। এরকমটাই হয়েছে। আর এসব ভালোবাসা টালবাসার চক্কর আরে না। ভাই, বাদ দাও না তোমার এই প্রেম টেমের ব্যাপার। ওই সালুকে, তোমার কি হচ্ছে? হ্যাঁ দেখো, এই যে মেয়েটা না, এই জাহ্নবী, হ্যাঁ, বস, এ চুরির পরে মরে যায়নি, চুরির আগেই মরেছে। ডক্টর সালুকে যা খুশি তাই বলবার আগে একবার ভেবে তো নিন ভালো করে। আপনি তো আমাদের পুরো কেসটাই উল্টে দিলেন। হ্যাঁ স্যার, এসিপি স্যারের সঙ্গে শুধু শুধু এরকম শত্রুতা করার কোনো দরকার নেই। নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করে নিন না। আরে তোমাদের হলোটা কি বলো তো? আরে ভাই, ফরেন্সিক সায়েন্স যা বলবে আমি তাই বলবো না। স্যার,
জাহ্নবীর খুন 72 ঘন্টা আগে হয়েছে। কি? 3 দিন আগে। 3 দিন আগে? কিন্তু চুরি তো 2 দিন আগে হয়েছে। মানে চুরি এ করেনি? না স্যার। এর হাতে আর পায়ের ওপর আমি দড়ি দিয়ে বাঁধার চিহ্ন পেয়েছি, আর এর পুরো শরীরে আঘাতের চিহ্ন আছে। তার মানে বস, আগে এই মেয়েটিকে খুব বাজেভাবে মারা হয়েছে, তারপরে একে খুন করা হয়েছে। মানে কে আগে কোথাও রাখা হয়েছিল? আগে হ্যাঁ, ডাক্তার সারিকা ওর ব্যাগ চেক করছে। আমরা এই ব্যাগে একটা জিনিস পেয়েছি। কি এটা? সোডিয়াম থায়োসালফেট। থায়োসালফেট পাওয়া গেছে ব্যাগ থেকে। মানে স্যার জাহ্নবীকে এমন কোনো জায়গায় রাখা হয়েছিল যেখানে কেমিক্যালসের ব্যাগগুলো রাখা হয়েছিল। তার মানে কেমিক্যাল ফ্যাক্টরি? হ্যাঁ, হয় কোনো ফ্যাক্টরি যেখানে এই কেমিক্যালগুলো তৈরি হয়, নয়তো গোডাউনে। অভিজিৎ, একটা কাজ করো, শহরে যতগুলো কেমিক্যাল ফ্যাক্টরি আছে সব চেক করো, দেখো এই সোডিয়াম থায়োসালফেট কোথায় তৈরি হয়। আর দয়া, এই কেমিক্যাল যে যে গোডাউনে রাখা হয়েছিল সব গোডাউন চেক করো। আমাদের খুঁজে বের করতে হবে জাহ্নবীকে কোথায় রাখা হয়েছিল। স্যার, এই গোডাউনে মনে হচ্ছে অনেকদিন ধরে কেউ আসেইনি। রক্ত? দা, দেখলে? তার মানে এখানে কিছু গোলমাল আছে। গোডাউনটা ভালো করে চেক করো, তন্ন তন্ন করে খুঁজে দেখো। দেখো, স্যার, এটা তো ওই কেমিক্যালটাই, সোডিয়াম থায়োসালফেট। হ্যাঁ, ডক্টর সারিকা ওই ব্যাগ থেকেই বের করেছিল যেটায় জাহ্নবীর লাশ ছিল। স্যার, হ্যাঁ প্যাট্রিক্স, এই দেখুন স্যার, জাহ্নবীকে এই চেয়ারটাতেই বেঁধে রাখা হয়েছিল। স্যার, হ্যাঁ জলের বোতল, গ্লাস, মনে হচ্ছে এখানে কেউ বসে বসে জাহ্নবীর উপরে নজর রাখতো। কেউ না হোক ওর বয়ফ্রেন্ডই হবে স্যার। স্যার, অনেকগুলো সিগারেটের বার্ড আছে এখানে স্যার, একই ব্র্যান্ডের মনে হচ্ছে, নিউ লাইট। এতগুলো সিগারেট ও তো একসঙ্গে তো নিশ্চয়ই আনেনি। যখন যখন সিগারেটের দরকার পড়েছে নিশ্চয়ই বাইরে গিয়ে কিনে এনেছে। একটু শুনুন ভাই। হ্যালো। হ্যাঁ স্যার। আমরা সিআইডি থেকে আসছি। এই সামনে যে কেমিক্যালের গোডাউনটা, হ্যাঁ, ওটার ব্যাপারে কি আপনি কিছু জানেন? স্যার, এই গোডাউন তো কবে থেকে বন্ধ হয়ে গেছে। বন্ধ আছে? এটা কি করে হতে পারে? আমরা তো ওই গোডাউন থেকে এই নিউ লাইফ সিগারেটের টুকরো পেয়েছি। স্যার, ওই গোডাউনের ওয়াচম্যান আছে না, রাজেশ, ও তো এই সিগারেটই খায়। দিনে 40 থেকে 50টা সিগারেট খায় স্যার, আমারই কাস্টমার স্যার। কিন্তু আমরা তো ওকে ওখানে কোথাও দেখলাম না। কি আর বলবো স্যার, আজকাল জানি না ওর কি হয়েছে, সারাদিন স্যার শুধু বারেই পড়ে থাকে। তুমি জানো ঠিক কোন বারে? ট্যাঙ্গো বার স্যার। ট্যাঙ্গো বার? হ্যাঁ। থ্যাঙ্কস। রাজেশ,
আপনারা কারা? আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? সিআইডি? কি হলো ভাই? সিআইডির নাম শুনেই নেশা কেটে গেল? স্যার, বেশি দামি মদ খাচ্ছে। আচ্ছা, এত দামি মদ খাওয়ার জন্য টাকা কোত্থেকে পেলে তুমি? হ্যাঁ, এবার স্যার এটারও হিসাব দিতে হবে। হ্যাঁ, হিসেব দিতে হবে, পুরো হিসেবটাই তোমাকে দিতে হবে, বুঝেছো? একে চেনো? এ আবার কে? আমার চশমা, আমার চশমা কোথায় গেল? এই, দাঁড়া, 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 দাঁড়া। এই, দাঁড়া বলছি, পালাচ্ছিস কোথায়? চল। কে এই মেয়েটি? আগে এনাকে বলুন যেন আমার গলাটা ছাড়ে। মনে হচ্ছে সব মনে পড়ে গেছে স্যার। দেখ, আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে, বুঝেছিস? তাড়াতাড়ি বল মেয়েটিকে। আমি টাকা পেয়েছিলাম এই মেয়েটাকে গোডাউনে রাখার জন্য। তার মানে তুই জানিস এই মেয়েটিকে? না স্যার, আমি জানি না, আমি টাকার লোভে পড়ে গেছিলাম স্যার। কে দিয়েছিল টাকা? আমি জানি না স্যার, ওকে আর ওর নামও জানি না। তুই ওকে চিনতিস না, ওর নামও জানতিস না, শুধু টাকা নিয়েছিস? হ্যাঁ, এই এখনো তোর নেশা কাটেনি না? না স্যার, এই মেয়েটা খুন হয়েছে আর তুমি এখানে বসে ওর টাকা ওড়াচ্ছ? কে দিয়েছিল টাকা? হ্যাঁ স্যার, আমি ওর নাম জানি না, কিন্তু ও কোথায় থাকে আমি সেটা জানি স্যার। আপনারা যদি বলেন আপনাদেরকে ওর বাড়িতে নিয়ে যেতে পারি। স্যার, এই বাড়িটাই স্যার। বাড়িতে কেউ আছে? থাকলে তাকে ডাকো। আপনারা কারা? একবার বলেছি ডাকো মানে ডাকো। স্যার, স্যার, কি হয়েছে দিনু? আপনারা এখানে? কি করব নিশা দেবী, যেখানেই আসামি সেখানেই সিআইডি। আপনি তো সেদিন ওখান থেকে পালিয়ে গিয়েছিলেন, তাই না? ও, তো এই সেই ম্যাডাম যিনি বিড়ালদের ব্যাপারে বলতে পারেন। হ্যাঁ স্যার, এই সেই ভদ্রমহিলা যিনি আমার বিয়ে দিতে চেয়েছিলেন। এই কি তোকে টাকা দিয়েছিল? না স্যার, ইনি ছিলেন না স্যার। তাহলে এখানে এনেছিস কেন? হ্যাঁ, মম, কে এসেছে? স্যার, এই লোকটাই সেই লোকটা যে আমাকে টাকা দিয়েছিল। আরে বাবা, কোথায় পালাচ্ছে? ম্যারাথন শেষ হয়ে গেছে, এদিকে এসো। সাগর, তোমার মা অন্যের ভবিষ্যৎবাণী করে দেয়, আজ আমি তোমাকে তোমার ভবিষ্যৎবাণী শোনাবো। এখনই এই মুহূর্তে তোমার ওপরে একটা ভয়ঙ্কর কিছু আসতে চলেছে। আমি কিছু করিনি। যদি সত্যি করে কিছু বলো তাহলে এই বিপদটা কেটে যেতে পারে। আমি কিছু করিনি। মম, মম আমাকে বাঁচাও। এসিপি সাহেব, আপনি বলতে কি চান? লাবণ্য, একটু দিশা ম্যাডামকে বোঝাও যে আমরা কি বলতে চাইছি, আর হাত দিয়ে বুঝিও। আমার কাছে আসবে না। বল তোর ছেলেকে যেন মুখটা খোলে। না করলে কি করবে? তাহলে এই দেখ। আমার ছেলে সাগর জাহ্নবীকে ভালোবাসতো, কিন্তু জাহ্নবী ওকে ভালোবাসতো না। এই জন্য ও জাহ্নবীকে খুন করে দিয়েছে। মম, এসব কি ফালতু কথা বলছো? ওর কাছে একটা থাপ্পড় খেয়ে তুমি তোমার ছেলের ভবিষ্যৎ থেকে অন্ধকার করে দিলে। সিআইডির একটা চড়ই যথেষ্ট। যাও 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 যাও। আমি শুধু ওর কাছ থেকে টাকা চাইছিলাম। আমি ওকে অনেক বুঝিয়েছি ও যাতে আমাকে ভালোবাসে, কিন্তু ও রাজি হয়নি। তারপর ওকে আমি কিডন্যাপ করি। ছেড়ে দাও আমাকে, যেতে দাও আমাকে। আমি তোমার কি ক্ষতি করেছি?
তুমি এখানে আমাকে কেন বেঁধে রেখেছো বলো? ডার্লিং, ডার্লিং, আমি তোমাকে খুব ভালোবাসি। তাহলে আমি তোমাকে কি করে ছেড়ে দেবো? চলো বিয়ে করে ফেলি। না না, আমি তোমাকে ভালোবাসি, আর না আমি তোমাকে বিয়ে করব, বুঝেছো তুমি? প্লিজ ডার্লিং, আমার কথাটা মেনে নাও। যদি তুমি আমার কথা না শোনো তাহলে আমি তোমাকে ছাড়বো না। ঠিক আছে, যেতে দিও না আমাকে। আমি সারা জীবন এখানেই কাটিয়ে দেব, কিন্তু তোমাকে কখনো বিয়ে করব না, কখনো না, বুঝেছো তুমি? আচ্ছা, তাহলে এই ব্যাপার। আমি ওকে অনেক মারি, তারপরও আমাকে বলে শপে অ্যালার্মটা কোথায় রাখা আছে, আর সেটাকে কি করে বন্ধ করে। তারপর আমি ওকে খুন করে দিই। শুনলে তো তোমার ছেলের কাণ্ড কারখানা। আমি যখনই জানতে পেরেছি যে ও জাহ্নবীকে কিডন্যাপ করতে চলেছে, আমি ওকে আটকেছিলাম, কিন্তু ও শোনেনি। আমি কবিতাকে বলেছিলাম যে জাহ্নবীর বড় বিপদ সামনে, কিন্তু তখনও পর্যন্ত আমি এটা জানতাম না যে ও জাহ্নবীকে খুন করে ফেলেছে। আর ওই কালো বেড়াল? ও তো আমি এমনিই বলেছিলাম। আমি কি করে জানবো যে কালো বেড়াল সত্যিই চলে আসবে? শুনেছো ফেডরিক্স, কালো বেড়ালের রহস্য? হ্যাঁ স্যার, এবার জেলে বসে তোমরা দুজন অনেক বিড়াল দেখবে। কি হয়েছে দিদি? মাসিমার শরীর খারাপ নাকি? হ্যাঁ, অনেক দিন ধরেই উনি অসুস্থ। ডাক্তারকে দেখিয়েছেন? আগে হসপিটালে নিয়ে গেছিলাম, কিন্তু কিন্তু কি ওই কি হয়েছে? মানে আরে আমাকে বলুন না। টাকা পয়সা না থাকার জন্য ওষুধ। রোহিত, এদিকে এসো। এক কাজ করো, এই টাকা নাও আর মাসিমার জন্য ওষুধ নিয়ে এসো। তাড়াতাড়ি যাও আর ওষুধ নিয়ে এসো। মা, আমি ওষুধ নিয়ে আসছি। নমস্কার মাসিমা। তুমি হ্যাঁ, তুমি আমার ছেলেকে জেলে পাঠিয়েছিলে না? তোমার সাহস কি করে হলো এখানে আসার? এসব তুমি কি বলছো মা? উনি তো আমাদের সাহায্য করলেন। না বৌমা, না, এই মানুষটাই আমার ছেলেকে জেলে পাঠিয়েছিল। আজ এর জন্যই আমাদের বাড়ির এই অবস্থা। এই মানুষটার কাছ থেকে আমি কোনো সাহায্য চাই না। ওকে বলো এখান থেকে চলে যেতে। আমি এর মুখ দেখতে চাই না। চলে যেতে বলো। যে শায়লা, এর নাম তো শুনেছেনই আপনারা। এই শায়লা একসময় খুব বড় হিরোইন ছিল, অনেক বড় বড় হিট ফিল্ম করেছেন ইনি। এখন এনার মেয়ের ফিল্ম রিলিজ হচ্ছে, ওর মেয়ে হিরোইন হয়ে গেছে। ওর এটাই প্রথম ফিল্ম। তো রিলিজের দুদিন আগে, মানে গত পরশু, এরা একটা খুব বড় ফাংশন রেখেছিলেন। ভেবেছিলেন প্রচুর মজা করবেন সবাই, ধুমধাম করে সবকিছু করবেন, যাতে লোকের মনে থাকে যে ওনার মেয়ের ফিল্ম রিলিজ হচ্ছে। মম, মম, তোমার হার। হ্যাঁ, আর চুরি হয়ে গেল? গার্ডস! আয়োজন তো করেইছিলেন উনি, কিন্তু সবকিছু শেষ হবার পরে যে ঘটনাটা সামনে এলো সেটা দেখে তো আমরাও ঘাবড়ে গেছিলাম। একটা লাশ হঠাৎই খুঁজে পাওয়া গেল, মাটিতে পোঁতা অবস্থায়। এদের মধ্যে কেউ একজন ওই লোকটাকে মেরেছিল 20 বছর আগে। এনজয় দ্য পার্টি। ইয়া, চিয়ার আপ। ওকে, থ্যাংক ইউ।
আজ আমাদের দুজনের কাছে এটা খুব খুশির দিন, কারণ আজ আমাদের মেয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছে। আমাদের কাছে এর থেকে আনন্দের দিন আর কি হতে পারে? এর কি হবে সে তো আমি জানি না, কিন্তু আমার জন্য, যে নিজেই একজন বড় অ্যাক্ট্রেস ছিল, আমার জন্য তো এটা- আবার শুরু করলে? মেয়ের ফাংশন তোমার নয়। মনে হচ্ছে আমার বন্ধুরা সারপ্রাইজ পার্টি দিয়েছে, কিন্তু আমাকে এখানে ডেকে তারা সব কোথায় চলে গেল? কাউকে দেখতে পাচ্ছি না তো। এখানে তো সব অ্যাক্টরস, জার্নালিস্ট আর মডেলসদের দেখতে পাচ্ছি। ঠিক আছে, একটু অপেক্ষা করে দেখি। শোনো ভাই, ঋষিতা, উনি কে? তুমি চেনো ওকে? না ম্যাম, আমি তো চিনি না। একটু দেখে আসো তো। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। পার্টি তো খুব ভালো হচ্ছে। আমাদের পার্টি স্যার। আপনার? আমি ভাবলাম আমাদের পার্টি। আপনি তো রেগে গেলেন, আমি তো ইয়ার্কি মারছিলাম। ক্যান আই সি ইয়োর ইনভিটেশন কার্ড প্লিজ? ও শিওর। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাঙ্কস। রং ইনভিটেশন ম্যাম। এসো সোনা, কেক কাটো। ইয়া মম। চলো মা। এসো। আরে কি হচ্ছেটা কি ওখানে? আরে কি হচ্ছে ওখানে বারবার? হ্যাঁ, কে অর্গানাইজ করেছে পার্টি? এই বারবার বেলুন পড়ে যাচ্ছে। ম্যানেজার। কে করেছে? ম্যানেজার কোথায়? ম্যানেজার, ম্যানেজার, এসব কি হচ্ছে এখানে? বারবার বেলুনগুলো পড়ে যাচ্ছে। কিরকম পার্টি অর্গানাইজ করেছেন? আমি ঠিক করে দিচ্ছি ম্যাডাম। এই কে রে? কে আরে? ধাক্কা মারলো? কে রে? আরে কি হলো? কে কে কি হলো? এই লাইট কি হলো? ম্যানেজার, ম্যানেজার, কি প্রবলেম হচ্ছে? ইয়েস ম্যাম। মম, মম তোমার হার। হ্যাঁ, আর চুরি হয়ে গেল? গার্ডস, গার্ডস, সিকিউরিটি, গেট বন্ধ করো, যাও। দেখুন, কেউ এখান থেকে যাবেন না, সবাই এখানেই থাকুন প্লিজ। সবাইকে সার্চ করো। মনে হচ্ছে আমি এখানে এসে ঝামেলায় পড়লাম। বন্ধুগুলো মিলে এসিপি সাহেব আমাকে কাঁচা জিবিয়ে খাবে। এই দাঁড়াও এখান দাঁড়াও থেকে দাঁড়াও। বেরোতে হবে। ওনাকে আটকান। আরে দাঁড়াও। ধরো নাকি? দাঁড়াও বলছি। Stop! দাঁড়াও ওখানে। ধরো এই, নাকি? এদিকে ধরো। নিয়ে এসো। ধরে আনো ওনাকে। আরে? এখানে নিয়ে এসো। কি হয়েছে? প্রথম থেকেই এই মানুষটাকে আমার ঠিক মনে হয়নি। এই লোকটা বিনা নিমন্ত্রণে এখানে এসেছে। পুলকিত, ওকে সার্চ করো। দেখুন, আমি তল্লাশি করতে দেব না, এটা আমার ইনসাল্ট। সার্চ তো তোমাকে করাতেই হবে। তুমি সবার তল্লাশি নাও, কিন্তু আমি আমারটা হতে দেব না। আমাকে দেখে চোর মনে হয়? যদি তুমি চোরই নাও তাহলে সার্চ করাতে আপত্তি কেন? পুলকিত, ওকে সার্চ করো। নিয়ে নাও, আরামসে নিয়ে নাও। এই ব্রেসলেট, আরে এটা তো দিয়ার। এই ব্রেসলেট যদি এর কাছে থাকে তাহলে হারও এর কাছে আছে। হার এই চুরি করেছে। পুলকিত, ওনাকে আবার সার্চ করো। আপনারা জানেন না কিন্তু আমি কে। হাড়ের পকেটে নেই। তুমি এভাবে বলবে না, না? সিআইডি কে ফোন করো। ইয়েস স্যার। আরে নমস্কার দিদি, নমস্কার। আপনি আমায় ডেকেছেন? দেখুন, আমি জানি ওই দিন মায়ের কথা আপনার খারাপ লেগেছে। আসল কথা হলো ওই দিন আমিও রেগে গেছিলাম। এখন আর আমি কি করব? শুধুমাত্র একজন এসিপি হওয়ার জন্য একজন আসামিকে আমি শাস্তি দিয়েছি।
তবে আপনাকে আমি একটা কথা দিচ্ছি, আপনার স্বামীর ব্যাপারে আমার তরফ থেকে যা কিছু প্রয়োজন আমি নিশ্চয়ই করব। এক্সকিউজ মি। হ্যাঁ ফেডরিক্স, হোয়াট? ড্যাম পুল। ঠিক আছে, আমরা সবাই আসছি ওখানে। হ্যাঁ, ওকে। দেখুন শায়লা ম্যাডাম, আপনি যত বড়ই সুপারস্টার হন না কেন, আপনার কোনো গেস্টের উপরে এভাবে চুরির অভিযোগ এনে আপনি একদম ঠিক করেননি। দেখুন, প্রথমে তো ইনি বিনা নিমন্ত্রণে এখানে এসেছিলেন, আর তারপর ওনার পকেট থেকে ব্রেসলেট পাওয়া গেছে। এ ব্যাপারে আপনি কি বলবেন? ব্রেসলেট? সেটার ব্যাপারে তো আমরা কিছুই জানি না। যদি আপনার বিশ্বাস না হয় আপনি অফিসারকে জিজ্ঞেস করে নিন। ফ্রেডি, কি বলছেন এটা? তোমার পকেট থেকে ব্রেসলেট পাওয়া গেছে? সেরকম কিছু না, আমাকে কেউ ফাঁসাবার জন্য পকেটে রেখে দিয়েছে স্যার। স্যার একদম ঠিকই কথা বলছেন, এনাকে কেউ ফাঁসাবার চেষ্টা করছে। ফেডরিক্স, তুমি আমাকে ব্রেসলেটের ব্যাপারে কিছু বলনি কেন? এরা সত্যি বলছে? স্যার, এই কথাটা তো সত্যি যে ব্রেসলেট আমার পকেটেই পাওয়া গেছে, কিন্তু স্যার এটাও সত্যি যে ব্রেসলেট আমি চুরি করিনি স্যার। কেউ আমাকে ফাঁসিয়েছে স্যার। মদ খেয়েছিলেন? না। এখন আপনি কি বলবেন স্যার? অ্যারেস্ট করুন আপনার অফিসারকে। আমাকে আমার হাত যে কোনো মূল্যে ফেরত দিন। আমাদের কাছে এটা খুব লজ্জার ব্যাপার স্যার। আমাদের একজন বিশ্বস্ত অফিসারের উপরে চুরির ঘৃণ্য অপবাদ লাগাচ্ছে স্যার। প্রেস আর মিডিয়ার লোকেরাও এখানে রয়েছে। কালকে এই খবরটা তেল মশলা লাগিয়ে সব জায়গায় ছেপে দেবে। এই যে চুরির বদনাম ফেডরিক্সের উপর দিয়েছে, আমরা সেটা মিথ্যে প্রমাণ করব। আসল চোরকে আমরা যে কোনোভাবে ধরে ফেলব। ম্যানেজার, আমরা আপনার ক্লাবের ভালো করে তল্লাশি করতে চাই। ঠিক আছে। অভিজিৎ, দয়া, স্যার, ক্লাবটার ভালো করে তল্লাশি নাও, তন্ন তন্ন করে খুঁজে দেখো। আর এখানে যে কয়জন লোক আছে এদের সকলকে সার্চ করো। দেখুন অফিসার, আমাকে আমার হাত যেমন করেই হোক ফেরত দিয়ে দিন। আপনি প্লিজ বোঝবার চেষ্টা করুন, ওটা আমার খুব দামি হার। শায়লা দেবী, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার হার আমরা খুঁজে বের করবই। স্যার, হ্যাঁ দয়া। সবাইয়ের তল্লাশি নেওয়া হয়েছে স্যার। হুম। এখানে যত লোক আছে সবাইয়ের তল্লাশি নিয়েছি, কিন্তু হার পাইনি স্যার। না না না, স্যার, এনারা বললেন যে হার চুরি হওয়ার পরেই এরা বাইরে যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ করে দেন। কোনো লোক বাইরে যায়ও নি। বেশ আজব ব্যাপার স্যার, মনে হচ্ছে হারটা যেন ভ্যানিশ হয়ে গেছে। হ্যাঁ বিবেক, হ্যাঁ এ দেখুন স্যার। এটা তো রক্ত, সামনেও তো দেখছি। দেখে গিয়ে রক্তের দাগ উধাও হয়ে গেছে। প্রথমে হাড় চুরি হলো, তারপরে রক্তের দাগ। কোথায় কারোর খুন হয়ে যায়নি তো? বিখ্যাত অ্যাক্ট্রেস শায়লা দেবীর মেয়ে দিয়ার ফিল্ম লঞ্চ পার্টিতে ওনার একটা খুব দামি হার চুরি হয়ে গেছে। পার্টিতে সিআইডি অফিসার ফ্রেডরিক্সও উপস্থিত ফ্রেডরিক্স, ছিলেন। ঘটনা তুমি তো বলেছিলে তুমি মদ খাওয়া ছেড়ে দিয়েছো। এখানে লেখা আছে যে তুমি মদ খেয়ে মাটিতে পড়েছিলে। সব মিথ্যে কথা স্যার। মিথ্যে কথা? স্যার, যদি উনি আমাকে সঙ্গে নিয়ে যেতেন তাহলে স্যার কিছুই হতো না। তুই না গলাবি না। আরে ভাই, আমি মদ খাইনি। ফ্রুট জুস খেলে কারো নেশা হয় না। ফ্রুট জুস? হ্যাঁ, ফ্রুট জুস। ফ্রেডি, একটু এই ফ্রুট জুসটা আমাদেরও খাইও। হ্যাঁ, আমরাও তাহলে এইভাবে একটু। কেউ আমাকে ফাঁসিয়ে দিয়েছে স্যার। স্যার, এই লাইটস অফ হওয়ার পরে এক্স্যাক্টলি কি হয়েছিল স্যার? আরে কেউ আমাকে ধাক্কা দিয়ে দিল রে ভাই। ধাক্কা মেরেছে? কে মেরেছিল ধাক্কা, কিছু মনে আছে? বলতে পারবো না স্যার। হয়তো কোনো মেয়ে ছিল স্যার। আরে কোনো মেয়ে ছিল না রে ভাই। স্যার, লিচি ছিল, লিচি। লিচি ধাক্কা মেরেছিল? ও স্যার, বুঝতে পারছি না ও কি খেয়েছিল। লিচি ধাক্কা মেরেছে? সিআইডির সম্মানের ব্যাপার, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার বাজে কথা শুনছি, বুঝেছো? দুটো চুরি হয়েছে, তার মধ্যে একটা ব্রেসলেট ফেডরিক্সের পকেট থেকে পাওয়া গেছে। জানি না দ্বিতীয়টা কোথায় গায়েব হয়ে গেছে। ফেডরিক্স, এবার ঠান্ডা মাথায় ঠিকভাবে মনে করে বলো, এই যে লিচি বলছো,
সেটা তোমাকে ধাক্কা মারলো কি করে? স্যার, অন্ধকারে কেউ আমাকে ধাক্কা দিল, আর ঠিক সেই সময় আমার নাকের সামনে দিয়ে খুব জোরে লিচি আইসক্রিমের গন্ধটা চলে গেল। একদম পাক্কা লিচি আইসক্রিমেরই গন্ধ ছিল? হ্যাঁ স্যার, 100%। কিন্তু স্যার আপনি তো খেয়েছিলেন। চুপ, একদম চুপ। ঠিক আছে ঠিক আছে ফ্রেডরিক্স, ঠিক আছে, আমি তোমার কথা বিশ্বাস করছি। অভিজিৎ, একটা কাজ করো, শহরে যতগুলো আইসক্রিম পার্লার আর রেস্টুরেন্ট আছে সব কটায় গিয়ে লিচি আইসক্রিম খাও আর ফ্রেডরিক্সকে শুধু গন্ধ শোকাও। খোঁজ নাও ও সেই সময় কোন গন্ধ পেয়েছিল। স্যার, ফ্রেডি, একটু দেখো তো। স্যার, এইটাই ঠিক, এই আইসক্রিমের গন্ধটাই আমি পার্টিতে পেয়েছিলাম। কালকে ওই ফিল্ম হিরোইন শাইলার পার্টিতে আপনি পাঠিয়েছিলেন আইসক্রিম, হ্যাঁ? আগে হ্যাঁ স্যার। স্যার স্যার, 1 মিনিট, আমি ওকে ডাকছি যে আইসক্রিম নিয়ে গিয়েছিল। রমন, রমন এদিকে এসো। হ্যাঁ স্যার। এনারা সিআইডি থেকে এসেছেন, তোমাকে খুঁজছেন। সিআইডি? তুমি একটু এদিকে এসো তো, এদিকে এসো তাড়াতাড়ি। এটা কি করছেন? স্যার, এই সেই লোক, এই লোকটাই। তার মানে তুই ব্রেসলেটটা এর পকেটে ঢুকিয়েছিলিস, হ্যাঁ? অন্ধকারে তুই ধাক্কা মেরেছিলি না আমাকে? স্যার আমাকে ছেড়ে দিন, আমাকে ক্ষমা করে দিন স্যার। আমাকে একজন টাকা দিয়েছিল। কে? নাম বলো। শায়লা ম্যাডাম আছে না, হিরোইন, ওনার সেক্রেটারি ঋষিতা। প্রীতিশা ম্যাডামের সেক্রেটারি টাকা দিয়েছিল তোকে? হ্যাঁ স্যার। টাকা রোজগার করার জন্য নিজের নিউজ পেপারে যা ইচ্ছা ছাপাবেন, আমি এরপর থেকে কোনোদিন আপনাদের ডাকবো না, বুঝলেন? এই যে ম্যাডাম, আরে আপনারা এভাবে হঠাৎ করে? কি হয়েছে? পেপারে ভুলভাল কিছু ছেপে দিয়েছে নাকি? হ্যাঁ স্যার, এই মিডিয়ার লোকরা না যা ইচ্ছা বলে। হ্যাঁ, এটা তো জিজ্ঞেস করতেই পারতো যে ওই আইসক্রিমটা কোথা থেকে এসছে। আইসক্রিম? হ্যাঁ, লিচি। লিচি আইসক্রিম? কি বলতে চাইছেন আপনারা? আচ্ছা, তুমি জানো না বুঝি যে আমরা কি বলছি? দেখো, রমনকে অ্যারেস্ট করা হয়েছে, এখন তুমি তোমার বুকটা খোলো। স্যার, আমাদের উদ্দেশ্য কাউকে ক্ষতি করবার ছিল না। ব্রেসলেট চুরি হওয়া, লাইট চলে যাওয়া, এইসব একটা নাটক ছিল। নাটক? কিরকম নাটক? স্যার, দিয়ার পাবলিসিটির জন্য আমরা চাইছিলাম যে দিয়া মিডিয়ার হেডলাইন হোক। আর আমার মতো একজন বড় সিআইডি অফিসারের সম্মান ধুলোয় মিশিয়ে দিলেন। আমরা কি করে জানবো যে আপনি একজন সিআইডি অফিসার? হ্যাঁ, সিআইডি অফিসার, আর তাও অনেক উঁচু দরের, বুঝেছেন? স্যার, কিন্তু আমরা এটা জানতাম না যে হীরের হারটা সত্যিই চুরি হয়ে যাবে। মানে এই হারের চুরির ঘটনা, এটা নাটক নয়, হ্যাঁ? না স্যার, হীরের হারটা সত্যিই চুরি হয়েছে। আচ্ছা, এই ড্রামার আইডিয়াটা কার ছিল? বলো। শায়লা ম্যাডামের। শায়লা? এই ফিল্মওয়ালারা পাবলিসিটির জন্য না জানি কি কি করতে পারে। আর কিছু না পেয়ে পার্টি দিল, নিজের হার চুরি করালো, আর ব্রেসলেট আমাদের অফিসার ফ্রেডির পকেটে রেখে দিল। স্যার, এরা নিজেদের জুয়েলারি ফেলুক, চুরি করুক, যা খুশি করুক, কিন্তু একজন সিআইডি অফিসারকে ফাঁসানোর কি মানে আছে? কারেক্ট কাবেরী, একদম কারেক্ট বলেছো তুমি। আমি তো কিছু না করেই ফেসে গেলাম। কিন্তু স্যার, প্রত্যেকবারই আপনি কেন ফেসে যান? দেখ ভাই, ঘটনা হচ্ছে যে যতক্ষণ না তুই লটারির টিকিট কিনবি ততক্ষণ তুই লটারি জিততে পারবি না, বুঝলি? স্যার, আমি আপনার ফেসে যাওয়ার কথা বলছি, লটারির না। ফ্রেডরিক্স, এই বিবেক তোমার ইজ্জত নিয়ে খেলা করছে। বলো ওকে ওখানে কি হয়েছিল। এখন কি বলবো স্যার, সমস্ত লোক হাততালি দিচ্ছিল, আমিও দিচ্ছিলাম। মানে পড়ে যাওয়ার সময় ফ্রেডরিক্স হাততালি দিচ্ছিল? স্যার, 3 বার কেক কাটা হলো, 3 বার হাততালি হলো, আর 3 বারই উপর থেকে বেলুন নিচে আসছিল। এক মিনিট ফ্রেডরিক্স, কি বললে তুমি? বেলুন ওপর থেকে নিচে আসছিল? হ্যাঁ স্যার। তাহলে ওখানে উপরে বেলুন ঝুলছিল যেগুলো হঠাৎ করে নিচে পড়ে যায়। স্যার, তাহলে কি? হ্যাঁ দয়া, আমি ঠিক ওটাই ভাবছি যেটা তুমি ভাবছিলে। আবার ওই সেঞ্চুরি গোল্ড ক্লাবে যাওয়া যাক।
এই হল ওই পার্টির পর থেকে বন্ধই আছে, কেউ খোলেনি তো? না স্যার, পার্টির পরে যেরকম ছিল সেই রকমই আছে। আর স্যার, এই হলো বিশাখা। ওই দিন পার্টির সমস্ত অ্যারেঞ্জমেন্ট উনিই করেছিলেন। হ্যালো স্যার। বিশাখা, এই বেলুনের কি ব্যাপার? শুনেছিলাম এই বেলুন তিনবার ওপরে গিয়ে নিচে এসে গেছিল। এসব হলো কি করে? অ্যাকচুয়ালি স্যার, বেলুনের মধ্যে গ্যাস ভরে নাইলনের সুতো দিয়ে বেঁধে ওটাকে ওপরে আটকানো ছিল। হতে পারে পার্টি চলাকালীন ওর গ্যাস কমে গেছিল, এই জন্য বেলুনগুলো নিচে আসছিল। কিন্তু স্যার, আগে কখনো এরকমটা হয়নি। বেলুনে গ্যাস ভরে সেটাকে নাইলনের সুতো দিয়ে বেঁধে ওপরে রেখে এসেছে। ফ্রেডি, যখন এই শায়লার হাড় চুরি হয়েছিল তখন শায়লা কোথায় দাঁড়িয়েছিল? শায়লা স্যার, আমি এখানে দাঁড়িয়েছিলাম স্যার। শায়লা এখানে দাঁড়িয়েছিল। শায়লার যখন হাড় চুরি হয়েছিল তখন শায়লা এখানে দাঁড়িয়েছিল, আর বেলুনে গ্যাস ভরে সেটাকে নাইলনের সুতো দিয়ে বেঁধে ওপরে রেখে এসেছিল। অভিজিৎ? ইয়েস স্যার। স্যার, এই সেন্ডিলিয়ারটার কোনো ব্যাপার আছে, তাই গ্যাস বেলুন বারবার উপর থেকে নিচে নামছিল। হতে পারে অন্ধকারে যে শায়লার হাড় চুরি করেছিল সে ওই হাড় নাইলনের সুতো দিয়ে বেঁধে। আর যখনই গন্ডগোল হলো, লোকে নিচের দিকেই তাকাচ্ছিল, ওপর দিকে কারোর নজরই যায়নি। হাড়টা ওপরেই আটকে ছিল। ম্যানেজার বাবু, পার্টি শেষ হওয়ার পর এখানে অন্য কেউ এসেছিল নাকি? না স্যার, শুধু আমাদের ক্লাবে সাফ সাফাই যারা করে তারাই এখানে এসেছিল, আর কেউ নয়। সাফ সাফাই করার কয়েকটা লোক। স্যার, এরা সেদিন এসেছিল। এই হলো সুরেশ, পঙ্কজ, জিতেন্দ্র, সুধীর আর রমেশ। কোথায়? ও তো আজকে কাজে আসেনি স্যার। ওই গতকাল রাতে ওর ফোন এসেছিল, বলছিল যে হঠাৎ করে ওর নাকি শরীর খারাপ হয়ে গেছে, সেই জন্য কয়েকদিন কাজে আসবে না। শায়লার পার্টির পর স্যান্ডলিয়ারটা কি রমেশই পরিষ্কার করেছিল? হ্যাঁ স্যার, এটা তো ওরই কাজ। সেদিন পার্টির পরে ওই ওটা পরিষ্কার করেছিল, কিন্তু অনেক সময় লাগিয়েছিল সেই দিন। তার মানে হলো স্যার এই যে রমেশই সেই লোক যে হল থেকে সেদিন শেষে বেরিয়েছিল। তারপর কি হয়েছিল তোমার কিছু মনে আছে? তারপরে কি হয়েছিল এটা তো জানি না স্যার, কিন্তু হ্যাঁ, সকালবেলা ওয়াচম্যান আমায় বলল যে রমেশ এখান থেকে কোনো গাড়িতে করে চলে গেছিল। কি? রমেশ গাড়িতে? কিন্তু ওর কাছে তো গাড়ি নেই। অভিজিৎ, মনে হচ্ছে ওই গাড়ি ওই হাড় চুরি করার লোকটারই, আসল চোরের। রমেশের অ্যাড্রেস দিন। আমরা সিআইডি থেকে আসছি, রমেশের সঙ্গে দরকার আমাদের। বাড়িতে আছে ও? না, উনি তো এখন ঘরে নেই, গ্রামে চলে গেছেন। গ্রামে চলে গেছে হঠাৎ করে? কিন্তু কেন? আগে ওই জমি নিয়ে একটা গন্ডগোল হচ্ছিল, তো সেটা ছাড়াতে গেছে। তার মানে হঠাৎ করে কোনো জায়গা থেকে প্রচুর টাকা পাওয়া গেছে? হ্যাঁ, হ্যাঁ, 2 লাখ। 2 লাখ? একটু ভিতরে গিয়ে দেখো তো ম্যাডাম সত্যি বলছেন না মিথ্যা। এই টাকাগুলো এলো কোথা দিয়ে? হ্যাঁ, সত্যি তো আমিও জানি না স্যার। এমনিতে তো আমি অনেক জানবার চেষ্টা করেছিলাম, কিন্তু যেদিন ও পয়সা নিয়ে ঘরে এসেছিল খুব চিন্তিত লাগছিল। অভিজিৎ, কেউ নেই ভেতরে। দেখুন, একটা বিরাট বড় চুরি হয়েছে, আর আমরা সন্দেহ করছি যে রমেশের মধ্যে জড়িয়ে রয়েছে। হায় ভগবান, এ কি বলছেন আপনারা? ঠিক বলছি, চোরেরা রমেশকে টাকা দিয়েছে বোধহয়। আপনি এটা বলুন যে রমেশ গত 2 দিন ধরে কোথায় কোথায় গিয়েছিল? স্যার, এমনিতে তো কাজেই যায়, কিন্তু যেদিন ও টাকা নিয়ে বাড়ি এসেছিল ওই দিন কাজে যাবার আগে ও অন্য কোথাও যাবার প্ল্যান করছিল। কোথায়? কি যেন নাম ছিল জায়গাটা? হ্যাঁ, হোয়াইট ভিলা, আলিবাগ। ওয়াচম্যান, গেট খোলো। এ বাংলো কার? শায়লা ম্যাডামের। কি? হ্যাঁ সাহেব, এটা শায়লা ম্যাডামেরই বাংলো। শায়লা ম্যাডামের বাংলো? তার মানে হচ্ছে শায়লা রমেশকে চেনে। হ্যাঁ স্যার, রমেশ এই বাংলোতেই এসেছিল টাকা নেবার জন্য। আর এই ফার্নিচারগুলো কোথায় নিয়ে যাচ্ছে? এই এই এই, এক মিনিট দাঁড়াও, রাখো, নিচে রাখো এগুলো। আরে সিআইডি? সিআইডি? ওরা এখানে কি করছে? চলো গিয়ে দেখি প্লিজ।
আমাদের minute. যেতে দিন একটু সাইড দিন। এক্সকিউজ মি প্লিজ। এসব কি হচ্ছে? এই প্রশ্নটা আমি আপনাদের করব। কি হচ্ছে এখানে? এই ফার্নিচার কোথায় নিয়ে যাচ্ছেন? সবার আগে আপনারা আমাকে এটা বলুন, আমার হার আপনারা পেয়েছেন? আগে না, এখনো অবধি নয়। কিন্তু তার আগে আপনি এটা বলুন যে আপনারা কোনো রমেশ নামের লোককে চেনেন নাকি? রমেশ? আগে না, যাক ছাড়ুন, এই ফার্নিচারগুলো কোথায় যাচ্ছে? আসলে ওই এই কাবার্ড এখানেই রাখো তো, একটু চেক করে দেখবো আমরা। চাবি কোথায়? চাবি আসলে এটা অনেক পুরনো দিনের আলমারি। চাবি কোথাও হারিয়ে গেছে। ম্যাম আপনার পার্সটা একটু দেখান তো। পার্স কেন? হতে পারে চাবিটা এর মধ্যেই রেখেছেন আর ভুলে গেছেন। দেখুন ম্যাম, আমি বলছি না চাবি আমার কাছে নেই। প্লিজ দিন আমাকে। স্যার এই দেখুন, এই যে চাবিগুলো পাওয়া গেছে। ও, একটু চেষ্টা করে দেখো, হয়তো এর মধ্যে থেকেই কোনো চাবি হবে। দেখুন ম্যাম, স্যার খুলে গেছে। এই হারটা এখানে? এই হারটা এখানে কি করে এলো? এই এ তো হার চুরি হয়ে গেছিল। আমার হার হ্যাঁ, এটা এখানে কি করে? সেটা আমরাও জানতে চাইছি, এই হাটটা এখানে এলো কি করে? হ্যাঁ অভিজিৎ, স্যার, এই হারটা যখন চুরি হয়েছিল ওখানে রক্তের দাগ পাওয়া গিয়েছিল। এই রক্তটা সেই রক্তই নয় তো? স্যার এই দেখুন, কিছু লেটার্স পাওয়া গেছে। এই জুতোটা কার? এটা তো আমার জুতো। এটা তো আমার মুম্বাইয়ের বাড়ির জুতো। এখানে এলো কি করে? দেখুন শায়লা দেবী, এবারে কেসটা হলো যে হাটটা পাওয়া গেছে, জুতো পাওয়া গেছে আর জুতোতে রক্ত। এবার আমরা আপনার বাংলোর তল্লাশি নেব। আপনারা এসব কি করছেন এখানে? আপনারা আমার পুরো বাড়ি তছনছ করছেন। দেখুন শায়লা দেবী, একটা কারণ থাকলে বলতাম। আপনার বাড়ি থেকে আমরা এতগুলো সূত্র পেয়েছি যে তল্লাশিটা আমাদের একটু ভালো করে নিতে হবে। আর ওই রক্ত যেটা আপনার জুতোয় পাওয়া গেছে, কোনো উত্তর আছে আপনার কাছে? হ্যাঁ, ওই স্যার, আমরা বাংলোটাকে ভালো করে খুঁজে দেখলাম, কিচ্ছু পাইনি স্যার। কিচ্ছু পাওয়া যায়নি? ইয়েস স্যার। সালাশ, হ্যাঁ সালাশ। এই, ভয় পাচ্ছ কেন? এই লাশটা এখানে এলো কি করে? স্যার বেশ পুরনো লাশ মনে হচ্ছে। বাংলোর পিছনে লাশ পাওয়া গেছে, তাহলে নিশ্চয়ই বাড়ির মধ্যে কেউ এই কাজটা করেছে, তাই না? কি বলেন শায়লা দেবী? আপনাদের কি মনে হয় আমরা কি চোর না খুনি যে কাউকে মেরে? আরে আমরা কেন কাউকে মেরে এইভাবে নিজের বাড়িতে পুঁতে রাখবো? স্যার, কঙ্কালের সাথে সাথে আরো অন্য কিছু আছে। এই দেখুন স্যার, ফাঁকা শিশি একটা। ফাঁকা শিশি? লাশের সাথে এই শিশিটা পুঁতে দিয়েছে। সারুখে স্যার, এই হারটা আসল? এই হার আসল। হারটা আসল? কতবার বলবো যে এই হারটা আসল? তার মানে দাঁড়াচ্ছে শায়লা দেবী, আপনি রমেশকে জানতেন, আর এই হার চুরির পেছনে আপনারও হাত আছে। দেখুন, আমি আপনাদের আগেই বলেছি আমি কোনো রমেশকে চিনি না, আর আমি এটাও জানি না যে এই হার কিভাবে আলমারিতে এলো। শায়লা দেবী, কৃষিতা আমাদের সবকিছু বলে দিয়েছে। কৃষিতা? আগে হ্যাঁ, শায়লা দেবী, আপনি মিথ্যে পাবলিসিটির জন্য এত বড় খেলা খেলতে পারেন, তাহলে এই হারটা সত্যিকারের চুরিতেও আপনি জড়িয়ে থাকতে পারেন। দেখুন, আমি মানছি যে দিয়ার পাবলিসিটির জন্য আমি আপনাদের অফিসারের পকেটে ওই ব্রেসলেট জোর করে ঢুকিয়ে দিয়েছিলাম, কিন্তু ওই হার আলমারিতে, এটা আমি একদমই জানতাম না।
আপনারাই বলুন, আমি এত দামি হার আলমারিতে কেন রাখবো? পাবলিসিটি আর কি। দেখুন ম্যাম, আপনারা প্লিজ আমাকে বিশ্বাস করুন, আমি এসব কিছু করিনি। আর ওই লেটার্সগুলো, ওগুলো আলমারিতে কোথা থেকে এলো? ও, আমি জানি না। আর এই লাশটা কোথা থেকে এলো আপনার বাংলোয়? ওটাও আমি জানি না। ডক্টর সালুকে আপনার অনুমতি থাকলে এই কঙ্কালটার ব্যাপারে কিছু কথা বলা যাবে? হ্যাঁ অভিজিৎ, এদের কথা বলার কি দরকার আছে? দেখো, এই কঙ্কাল একটা লোকের, যার হাইট 5 ফুট 10 ইঞ্চি, আর এই 30 বছরের ছিল যখন এ মারা যায়। মনে হচ্ছে যে মৃত্যুর পরেও খুনি এর উপরে বারবার আঘাত করেছে, আর যার জন্য মুখটা একদম নষ্ট হয়ে গেছে। মানে এর মুখটা কম্পিউটারে বানানো যাবে না। মৃত্যু কি জন্য হয়েছিল? মুখে আঘাতের জন্য? না, এর মৃত্যু হয়েছে সায়ানাইডের কারণে। সায়ানাইড? আর এটা জিজ্ঞেস করো না যে আমি কেমন করে জানলাম। স্যার, কি করে জানতে পারলেন? প্রশ্ন করো না কাবেরী, অকারণে রেগে যাবেন স্যার। এর মধ্যে সায়ানাইড ছিল। আর এই বোতলে আমরা এমন কিছু জিনিস পেয়েছি যা থেকে জানতে পারি যে এখনো কিছু সায়ানাইড এখানে রয়েছে। আর এই সায়ানাইড 20 বছরের পুরনো। কি? 20 বছর? মানে এই লোকটা 20 বছর আগে মারা গেছে। আরে মা, কেমন আছো? আরে নমস্কার। নমস্কার। কোথায় তোমার মা? মা ভেতরে, ডাকছি আমি। মা দেখো কে এসেছেন, এসিপি সাহেব। এসিপি স্যার, আসুন। নমস্কার। নমস্কার দিদি। এই পাশ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনাদের সঙ্গে দেখা করে যাই। আচ্ছা। এরা আমাদের সিআইডি টিমের মেম্বার। এ হলো ইন্সপেক্টর অভিজিৎ, আর ও হলো সাব ইন্সপেক্টর কাবেরী। নমস্কার। মাসিমাকে তো দেখতে পাচ্ছি না, শরীর কেমন আছে ওনার? আগে উনি আশা, আমি এতদিন চুপচাপ থাকি, তার মানে এটা নয় যে তুমি এই মানুষটার সঙ্গে কথা বলবে যে তোমার স্বামীকে মিথ্যে অভিযোগে ফাঁসিয়েছিল। মা, আর যদি আমার ছেলে থাকতো তাহলে এই লোকেদের সামনে হাত পাততে হতো না। দেখুন মাসিমা, আপনি আমাকে অসম্মান করছেন। আমি তো শুধু আমার কাজটাই করেছিলাম। আমি এখানে শুধু রোহিতের জন্যই আসি। রোহিতের চিন্তা আপনি ছেড়ে দিন, বাবাকে তো জেলে পাঠিয়েছেন। মা, আমি তোমাকে কতবার বলেছি ওই সব কথা আর তুলো না। তুমি তো জানো রোহিত এইসব ব্যাপারে কিচ্ছু জানে না। ও জানলে ওর খারাপ লাগবে। এই রক্ত আর সম্পর্ক দুটো জিনিস এমন যা লুকানো যায় না। স্যার, যেই একে মেরে পুঁতে রেখেছিল সে স্বপ্নেও হয়তো কখনো ভাবেনি যে 20 বছর পরে কেউ সেটা মাটি খুঁড়ে বের করবে। কাবেরী, মেনে নিচ্ছি যে ও হয়তো ভাবেনি, কিন্তু ও এটা নিশ্চয়ই জানতো যে বাই চান্স যদি এই লাশটা কেউ পেয়ে যায় তাহলে কেউ যেন একে সহজে চিনতে না পারে। সেজন্য ওর মুখটাকে একদম মেরে ভেঙে দেওয়া হয়েছিল, আর শরীর থেকে সমস্ত জিনিস বার করে নেওয়া হয়েছিল। একটা ভুল আরও করেছিল খুনিটা, ওই সাইনাইডের বোতলটা। ওই সাইনাইডের বোতলটা ওখানেই ফেলে গেছিল। ও আসলে স্বপ্নেও ভাবতে পারেনি যে 20 বছর বাদে ডক্টর সালুকে নামের কোনো লোক আসবে যে দেখেই বলে দেবে যে ওই শুকনো বোতলে সাইনাইড আছে। আর স্যার, খুনি নিজের চিহ্নটাকেও মুছে ফেলতে পারিনি। কোন চিহ্ন? সেটাই স্যার, যেটা ওর থুতনিতে ছিল, গর্ত। কারেক্ট। লাবণ্য, তুমি আর বিবেক একটা কাজ করো, গত 19-20 বছর আগে যারা নিখোঁজ হয়েছে তাদের একটা লিস্ট বানাও, আর দেখো ওদের মধ্যে কার থুতনিতে গর্ত আছে। থুতনিতে? এই জায়গায় গর্ত আছে, দেখো। যাও কুইক। ইয়েস স্যার। স্যার, ওই বাংলোটা শায়লার বাবার, আর লাশটা 20 বছর আগে পোতা হয়েছিল। তার মানে তো শায়লার বাবা নিশ্চয়ই জানতো। তার মানে তুমি বলতে চাইছো এই খুনটা শায়লার ড্যাডি করেছে? অথবা করিয়েছেন? হ্যাঁ, কিন্তু কেন? স্যার, হ্যাঁ, আমরা 7 জন লোকের নাম পেয়েছি। তাদের মধ্যে মাত্র একজনই রয়েছে যার থুতনিতে গর্ত আছে, আর তার নাম হচ্ছে প্রীতম। স্যার, এই প্রীতমের উপর চুরির অভিযোগ ছিল স্যার। কিরকম চুরি? স্যার, ও একটা নেকলেস চুরি করেছিল। ওই নেকলেসটা যেটা এখন চুরি হয়েছে। কি? এখন যেটা চুরি হয়েছে?
জনপ্রিয় ফিল্ম প্রডিউসারের মেয়ে শায়লার ডায়মন্ড নেকলেস চুরি হয়ে গেছিল। তারপরে ওই নেকলেস জুতোর মধ্যে পাওয়া গেছে। ওই নেকলেস জুতোয় পাওয়া গেছে। স্যার 20 বছর আগের ঘটনার 20 বছর পরে পুনরাবৃত্তি। তার মানে স্যার ওই নেকলেস, ওই লাশ, ওই শায়লার ড্যাডি সব একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। স্যার আমার তো মনে হচ্ছে ওই লোকটার খুন শায়লার ড্যাডি করেছিল। অভিজিৎ, একটা কাজ করো, তুমি দয়া আর কাবেরী শায়লার বাড়ি যাও। ওখানে নিশ্চয়ই জানা যাবে এই প্রীতমের ব্যাপারে। প্রীতম? কোন প্রীতম? দেখুন, আমি কোনো প্রীতমকে চিনি না। আর এইসব প্রশ্ন আপনারা কেন আমাকে করছেন? আপনি হঠাৎ এরকম কাঁপতে শুরু করলেন কেন প্রীতমের নাম শুনে? আমি কোথায় কাঁপছি? আমি একটুও কাঁপছি না। মম, আর ইউ ওকে? আর ইউ ওকে মম? ইয়া আই এম ওকে। শালা ম্যাডাম, 20 বছর আগেও আপনার এই হাটটাই চুরি হয়েছিল, তাই না? হোয়াট? মম, মম, এই হারটা আগেও চুরি হয়েছিল? চুরি হয়েছিল কি না? হ্যাঁ, হয়েছিল। আর আপনার ওই হার চুরির বদনামটা আপনার ড্রাইভারের উপরে দেওয়া হয়েছিল। আর ড্রাইভারটার নাম প্রীতম ছিল। আর যে লাশটা আপনার বাংলোতে পাওয়া গেছে সেটা প্রীতমের। হয়তো আপনি ওকে খুন করে ওকে মাটিতে পুঁতে দিয়েছিলেন। না, আমি ওর খুন কিভাবে করতে পারি? আমি তোকে ভালোবাসতাম। হ্যাঁ, আমি আর প্রীতম দুজনকে ভালোবাসতাম। আমরা দুজন পালিয়ে বিয়ে করতে চেয়েছিলাম। আমি কখনোই চাইতাম না যে এটা কেউ জানতে পারুক। এই জন্য সেদিন যখন আপনারা আলমারির তল্লাশি নিচ্ছিলেন, তখন আমি ঘাবড়ে গিয়েছিলাম। কারণ কি, ওই লাভ লেটার্স প্রীতম আর আমি দুজনকে লিখেছিলাম। তাহলে খুনটা করলো কে? আপনি মিস্টার ইশান্ত? আপনার কাছে তো খুন করার কারণও আছে। না, ও কিছু করেনি। ও তো আমার জীবনে এসবের পরে এসেছে। হতেও পারে যে ইনি ওই লেটারগুলো দেখেছিলেন। দেখুন, এত খারাপ অভিযোগ আমার বিরুদ্ধে আনবেন না। আমি আগেই এইসব শুনে খুব শকড। যদি ঈশান আর শায়লা সত্যি বলে, তাহলে প্রীতমকে খুন করলোটাকে? মনে হচ্ছে শায়লা সত্যি কথা বলছে। যদিও এই হারটা 20 বছর আগে চুরি হয়ে গেছিল একবার, কিন্তু ওই কথা বলে শায়লা নিজেকে নিজে আবার কেন ফাঁসাবে? স্যার, যেই বাড়ির লোকেরা জানতে পারলো যে শায়লা ওর গাড়ির ড্রাইভারের সঙ্গে পালাতে প্রস্তুত, ওর বিয়ে দিয়ে দিল চটপট। একটা কথা পরিষ্কার স্যার, বাড়ির লোকেরাই ড্রাইভারকে খুন করিয়েছিল স্যার। দুটো ব্যাপার রয়েছে দয়া। এক, ওই খুনটা কে করেছিল, আর দ্বিতীয়, ওই হারটাকে চুরি করেছিল। আর ঠিক সেইভাবে এনে রেখে দেয় যেভাবে 20 বছর আগে রেখেছিল। কেন? কেন? এটাই তো ভাবছি যে কেন। যে শায়লার রেপুটেশন বরবাদ করতে চায় সেই এই কাজটা করবে। হ্যাঁ, কেউ শায়লার উপরে প্রতিশোধ নিচ্ছে। নিশ্চয়ই কেউ বদলা নিচ্ছে, কিন্তু কে হতে পারে? স্যার, কেউ ওই প্রীতমের খুনের প্রতিশোধ নিচ্ছে না তো? হতে পারে। আর এটা সম্ভবত প্রীতমের কোনো আত্মীয়ই করছে। এমন কোনো আত্মীয় যে 20 বছর ধরে চুপ ছিল আর এখন হঠাৎ অ্যাকশন দেখানো শুরু করেছে। হ্যাঁ, আর যেই হোক না কেন, ও নিশ্চয়ই শায়লার ব্যাপারে সবকিছু জানে। ও এর আশেপাশেই কোথাও আছে। স্যার, এবার ওকে আমরা খুঁজবো কি করে? বিবেক, ডিএনএ করে সবার ডিএনএ করো। আমাদের কাছে প্রীতমের লাশ আছে। যার ডিএনএ এর সাথে প্রীতমের লাশের ডিএনএ ম্যাচ করবে, সেই হলো ওর আত্মীয়। স্যার, আমার কাছে রিপোর্ট আছে 20 বছর আগের। তাতে প্রীতমের অ্যাড্রেস তো থাকবেই। হ্যাঁ, রাইট। লাবণ্য, ওই রিপোর্টটা নিয়ে এসো, দেখো ওখানে অ্যাড্রেস আছে কিনা। ইয়েস স্যার। স্যার, আপনার মনে হয় যে 20 বছর পরও ওখানে কেউ থাকবে? স্যার, অ্যাড্রেস পেয়ে গেছি। নমস্কার মাসিমা। আপনারা? মাসিমা, আমরা সিআরডি থেকে এসেছি, আপনার সাথে কিছু কথা আছে। আপনি প্রীতমকে চেনেন? আমি ওর শাশুড়ি। শাশুড়ি? প্রীতমের শাশুড়ি? তার মানে স্যার প্রীতমের বিয়ে হয়েছিল? প্রীতম একদম বাজে লোক ছিল। ও আমার মেয়েকে বিয়ে করলো আর ওকে অনেক কষ্ট দিল।
ও এমন অসুস্থ হলো যে এখনো ঠিক হলো না। কেন? আপনারা নিজেরাই গিয়ে দেখুন। রেখা দেবী, আমরা আপনার সঙ্গে প্রীতমের ব্যাপারে কথা বলতে এসেছিলাম। প্রীতম, 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 প্রীতম। রেখা দেবী, আপনি কি আপনার হাজবেন্ড প্রীতম কোথায় জানেন আপনি? ছাড়ুন, আরে, শান্ত। আপনি রেখা দেবী, শান্ত হন। সামনে এরকম নিজেকে। করবেন না, প্লিজ। শান্ত হন। বসুন। শান্ত হন। বসুন। নার্স, একে দেখুন। উনি যখনই নামটা শোনেন তখনই এইরকম রিয়্যাক্ট করেন। প্রত্যেকদিনই পুতুলটার মাথা একবার করে ভেঙে গুড়িয়ে দেন। কেন করে সেটা আজ পর্যন্ত আমি বুঝতে পারি। কেউ ভেঙে দিল প্রীতমের মুখটা, কেউ ভেঙে দিল প্রীতমের মুখটা, কেউ ভেঙে দিল। অভিজিৎ, যতগুলো চুলের স্যাম্পল তোমরা নিয়ে এসেছিলে সব ফেরত নিয়ে যাও। কেস যখন কোর্টে উঠবে তখন দরকার হবে, সাবধানে রাখবে। আর ওই যে মেয়েদের চুল দিয়েছিলাম ডিএনএ টেস্টের জন্য, সেগুলো হয়ে গেছে? করেছি ভাই, সব করেছি। তাহলে দেরি কেন করছেন বলুন না? কোন ভদ্রলোক বা ভদ্র মহিলা যে প্রীতমের আত্মীয়? আমি বলছি। আরে লিখে জানাবার কি দরকার, মুখেই বলে দাও না। এই জন্য লিখছি স্যার, কারণ নামটা পড়বার পর আপনার যেন এটা না মনে হয় যে আমি মিথ্যে কথা বলছি। এ তো কি বলছেন? এটাই সত্যি, ডিএনএ টেস্ট কখনো মিথ্যে বলে না। বিশ্বাসই হচ্ছে না। জিন্দেগি ইসি কা নাম হ্যায় মেরা দোস্ত। যাও ধরো গিয়ে। আমাদের জীবনে এর আগেও কিছু বাজে কথা বলা হয়েছিল। আমরা চাই যে এই সমস্ত কিছু ভুলে আবার নতুন করে বেঁচে উঠি। আসলে আপনারা সকলেই জানেন যে আমার মেয়ে দিয়ার ফিল্ম কালকেই রিলিজ হতে চলেছে। আপনাদের কাছে আমরা এটাই চাই যে আপনাদের সকলের পছন্দ হোক এই সিনেমা। আচ্ছা, আপনি কি কালকের জন্য তৈরি? হ্যাঁ, মানে ওই আর কি। সিআইডি, দেখুন আপনারা আমাকে কোনো বাজে খবর শোনাবেন না প্লিজ। আগামীকাল খুব ভালো দিন। সালা দেবী ফরেনসিক রিপোর্ট এসে গেছে। দেখুন, আমরা জানতে পেরে গেছি যে প্রীতমের সেই আত্মীয়টি কে, যে এত বছর ধরে লুকিয়েছিল। আর সেই আত্মীয় হচ্ছে দিয়া। কি? আমি? হ্যাঁ, মৃত প্রীতমের মেয়ে। হোয়াট? এসব কি বলছেন আপনারা? দেখুন, ডিএনএ রিপোর্টে যা বেরিয়েছে আমরা সেটাই বলছি। আমি কোনো প্রীতমের মেয়ে নই। আমি শুধু নিজের মম আর আমার ড্যাডির মেয়ে। আমি কোনো প্রীতমের মেয়ে নই। তাহলে কি ডিএনএ রিপোর্ট মিথ্যে বলছে? আগে হ্যাঁ, আপনাদের ডিএনএ রিপোর্ট মিথ্যে। এটা নিশ্চয়ই আপনাদের কোনো ষড়যন্ত্র। আজ্ঞে না, ডিএনএ রিপোর্ট কখনো মিথ্যে বলে না। না, আমি এত ভয় পেয়ে গেছিলাম, সিআইডি কে নিজে ডিএনএ স্যাম্পল দিইনি। আমি এদেরকে মিথ্যে বলেছিলাম। কি মিথ্যে বলেছিলে? এটাই যে ওই স্যাম্পলটা আমার। ওই স্যাম্পলটা ছিল কার তাহলে? ওই জোর। এই দাঁড়াও। আচ্ছা, তুমি? ও, তাহলে তুমিই হলে প্রীতমের মেয়ে। তার মানে তুমিই করেছিলে এসব? হ্যাঁ হ্যাঁ, আমি প্রীতমের মেয়ে, আর আমি করেছি এই সব কিছু। আমি রমেশকে টাকা দিয়েছি
ওই হারটা চুরি করতে। ওই জুতোটাতে আর মেঝেতে রক্তটা আমিই ফেলেছিলাম, কারণ আমি এই মহিলার থেকে প্রতিশোধ দিতে চাইছিলাম। এ আমার আর আমার মায়ের জীবনটা শেষ করে দিয়েছে। আমার বাবা একজন বিবাহিত হওয়া সত্ত্বেও এই মহিলার খপ্পরে পড়ে গেছিল। কি প্রীতম বিবাহিত? এত বড় ধোঁকা! যেই রাতে আমার বাবা এই মহিলার সঙ্গে পালাতে গেছিল, আমার মা সাইনাইড খাইয়ে মেরেছিল আমার বাবাকে। নিয়ে চলো একে। মা, এটা কি? হে ভগবান, এরকম কেন করলো রোহিত? এখন আমাদের কি হবে?